যারা গোলাম রব্বানী পড়ে শুনিয়েছিলেন। তার ছোট্ট একটা অংশ পড়ে শোনাতে চাই, যেন সেই দিনগুলোতে আবার ফিরতে পারি আমরা। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, নবরণ ভট্টাচার্যের লেখা। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই কথাগুলো মনে করে দিয়েছিলেন অধ্যাপক রব্বানী। আরো কিছু কথা, আরো ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছিলেন শহীদ আবু সাইদ। তার মৃত্যুর আগে, শহীদ হবার আগে স্ট্যাটাসগুলোর কথা মনে পড়ে আপনাদের? আরেকজন অধ্যাপকের কথা স্মরণ করিয়েছিলেন, অধ্যাপক শামসুজ্জোহা, যিনি জীবন দিয়েছিলেন। স্বৈরাচারের বুলেটের সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন যে একজন ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন তার গায়ে লাগে। সেটি হয়েছিল। এই মানুষগুলো আমাদের সাথে ছিলেন বলে আমরা সাহস পেয়েছিলাম, সবাই একসাথে হয়েছিলাম। সেদিন রাত্রে টকশোতে সরাসরি যুক্ত হয়েছিলেন। এই যে ভয়ঙ্কর অত্যাচারের কথা আমরা শুনছিলাম, যেখানে একজন উপাচার্যের বাড়িতে গিয়েও আশ্রয় পায়নি ছাত্রছাত্রীরা, সেই ঘটনার বর্ণনা আমি স্টুডিওতে বসে শুনছিলাম, এখানে উপস্থিত অধ্যাপক জামালের কাছে। কি বিভৎস সে বর্ণনা! সে দিনগুলো আমাদেরকে শিখিয়েছে যে গুটি কয় মানুষ যখন একসাথে হয় তাদের ধ্বংসের চিন্তা নিয়ে, তাদের স্বার্থের চিন্তা নিয়ে, তার বিরুদ্ধে বাকি সবাই যদি এক হতে পারে তাহলে বিজয় সুনিশ্চিত। ওই যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী, কিছু সংখ্যক আন্দোলনকারী, তারা ঢুকে পড়লেন উপাচার্যের বাসভবনে। অল্প কিছু শিক্ষক এগিয়ে আসলেন, সেখানে পুলিশের হাতে অস্ত্র, ছাত্রলীগের হাতে অস্ত্র। এত চমৎকার বর্ণনা শুনছিলাম যে সূর্যের আলোয় রামদা চকচক করছে, পিস্তল চকচক করছে। আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল সেই দৃশ্য দেখার। যেদিন শহীদ ফারহান ফায়াজের মৃত্যু হয়, সেদিন রাস্তায় যখন ছবি তোলার চেষ্টা করছিলাম, সেই উদ্ধত রিভলভার হাতে এগিয়ে এসেছিল মৃত্যু, কেড়ে নিয়েছিল আমারই ছোট ভাই, আমার স্কুলের ছোট ভাই ফারহানকে। কিন্তু যখন এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা সবাই এক হয়েছেন, তারা ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুহাতে দুটো ইটের টুকরা নিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা ইতিহাসে লেখা থাকবে নিরস্ত্রের প্রতিরোধ হিসেবে। কিভাবে অস্ত্রের বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে, শটগানের বিরুদ্ধে, টিয়ারশেলের বিরুদ্ধে দাঁড়ানো যায়, সেটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে। আমার বিশ্বাস তারা বারে বারে সেটি প্রমাণ করবে। অনেক সমস্যা আমাদের। 100 দিন পেরিয়েছে। শহীদদের পিতাদের কণ্ঠে, পরিবারের কণ্ঠে যখন আক্ষেপের কথা শুনি, তখন মনে হয় এত সমস্যা আমাদের, কটা আমরা সমাধান করতে পেরেছি। প্রশ্ন হচ্ছে, সব সমাধানের দায়িত্ব কি শুধু এই আসিফের, শুধু উপদেষ্টাদের, নাকি আমাদেরও কিছু করণীয় আছে? অনেক বিষয় নিয়ে আমরা বিবাদ করতে পারি, অনেক বিষয় নিয়ে আমরা কলহে জড়াতে পারি, সন্দেহ নেই। অনেক সমস্যা আমাদের, তাতেও কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বাড়ছে, আজও প্রতিদিন শ্রমিকরা মাঠে নামছেন, তাদের ন্যায্য পাওনা, তাদের মজুরিটা তাদের পকেটে পৌঁছয়নি বলেই নামছেন। সে দোষ তাদের দিয়ে লাভ নেই। কিন্তু আমাদের জায়গা থেকে কি করার আছে, আমরা কি করতে পারি? যখনই শ্রমিক মাঠে নামেন, যখনই এদেশের খেটে খাওয়া মানুষ মাঠে নামেন তাদের অধিকারের দাবিতে, নানান প্রশ্ন সামনে চলে আসে। মুক্তিযুদ্ধ কেন করেছিলেন এদেশের মানুষ? আমরা একটা দারুণ স্লোগান দিয়েছিলাম, স্লোগানটা বোধহয় আমরা মনে করতে পারি, তাই না? আজকে লাখো শহীদের রক্তে কেনা, আরো জোরে বলা যায় না? লাখো শহীদের রক্তে কেনা। তারপর কি হলো? মুক্তিযুদ্ধের পরে কি হলো? মুক্তিযোদ্ধাদের কি হলো? যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কি হলো? দেশটা কিছু মানুষের পকেটে চলে গেল না? সেই পকেটে যাওয়া খুব সহজ। মুক্তিযুদ্ধের পরে প্রশ্ন উঠেছিল যে 9 মাস যে আমলাতন্ত্র এই পাকিস্তানি সেনাবাহিনীকে এই গণহত্যায় সাহায্য করলো, তাদের কি হবে? উত্তর এলো, এদের ছাড়া দেশ চলে না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক স্পষ্ট করে বলেছিলেন, এই আমলাতন্ত্রকে ধ্বংস করতে হবে। তার উপর অনেকের অনেক রাগ হলো এরপর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ব্যবস্থা, যেটাকে আমরা এক বাক্যে বলি ফ্যাসিবাদী ব্যবস্থা, অনেকে হয়তো আমার দেশের সাধারণ মানুষ, আমার শ্রমিক সেটা বুঝতেও নাও পারেন, কিন্তু সেটা বুঝিয়ে দিতে হবে।
যে একটা ব্যবস্থা যেখানে ব্যবসায়ী আছেন, যেখানে আমার মতো আইনজীবীরা আছে, যেখানে সাংবাদিকরা আছে, এরা সবাই মিলে একটা জোট হয়ে একটা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল আগে 15 বছর। শেখ হাসিনা পতিত স্বৈরাচার একা একা টিকে থাকেনি, তারা একজোট ছিল। কথা হচ্ছে আজকে যখন আমরা একজোট হয়ে শেখ হাসিনাকে ছুড়ে ফেলেছি আস্থা করে, আওয়ামী লীগকে ছুড়ে ফেলেছি ইতিহাসের আস্থা করে, তারপর আমরা কি মনে করছি আমাদের কাজ শেষ হয়ে গেছে? এই যে 100-র বেশি শ্রমিক জীবন দিয়েছেন, তাদের জীবনদান কি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য? তারপর সেই একই ব্যবস্থা থেকে যাবে? একদিকে লোভী ঔষধের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতন জমা হবে? তার তো পরিবর্তন প্রয়োজন। কিন্তু এই পরিবর্তনের কথা যখন সাধারণ মানুষ, শোষিতরা একজোট হয়ে বলতে চান, তখন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়। বলা হয়, ও তুমি কি এই মাজারে যাও, তাহলে তো তুমি এরকম মুসলমান নও। বলা হয়, তুমি কি ওই নেতাকে মানো, তাহলে তুমি আরেক রকম মুসলমান। বলা হয়, ও তুমি পাহাড় থেকে এসেছো, তাহলে তোমার তো যে আদর্শ, তোমার যে প্রয়োজন সেটা তো আলাদা। নানান ভাবগত বিষয় আমাদের সামনে আসে, ধর্মের প্রশ্ন আসে, সংস্কৃতির প্রশ্ন আসে। তোমার কাওয়ালি ভালো লাগে, তাহলে তো তুমি বোধহয় খুব বেশি ইসলাম পছন্দ। ও তুমি লোকসঙ্গীত শোনো, লালন শোনো, তাহলে তুমি বোধহয় ইসলাম বিরোধী। এই যে ধর্মের প্রশ্ন, সংস্কৃতির প্রশ্ন এসে মানুষকে আলাদা করা হয় কখন? যখন তারা তার ন্যায্য দাবি, ভাত কাপড়ের অধিকার চায়, সেই প্রশ্নে আলাদা হওয়ার সুযোগ নেই। এবং আমরা যদি সবাই যার যার মতন মনে করি বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবো, সরকার, আসিফরা কিংবা আরো যে উপদেষ্টারা রয়েছেন, প্রধান উপদেষ্টা, তারা আমাদের জন্য সবকিছু করে দেবেন, তাহলে কিছুই হবে না। আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদের অধিকারের প্রয়োজনে। আমাদের অধিকারটা অন্য কেউ আদায় করে দেবে না, এবং সেজন্য কিছু কিছু অত্যন্ত ন্যূনতম প্রশ্নে আমাদের এক হতে হবে। আমরা একটা সুষ্ঠু ভোট চাই, এই বিষয়ে আমাদের বোধহয় দ্বিমত নেই, আছে কি? আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে জবাবদিহিতা থাকবে। রাষ্ট্র যারা চালাবেন তারা আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন। এও কি খুব কঠিন এই বিষয়ে একমত হওয়া? নিশ্চয়ই না। আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে আমরা বিচার পাবো। আমরা বারবার বলছিলাম না, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার আমরা চাই। এই ন্যূনতম বিষয়গুলোতে এক হওয়া কি খুব কঠিন? তো সেটার জন্য আমাদের সবাইকে বলতে হবে যে এই প্রশ্নগুলোতে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের ধর্ম আলাদা হতে পারে, জাতিগত পরিচয় আলাদা হতে পারে, আমরা কেমন ভাবে পৃথিবীটা দেখি সেটা আলাদা হতে পারে, আমরা কুকুর পছন্দ করি কি করি না সেটা আলাদা হতে পারে, কিন্তু আমরা এই মৌলিক প্রশ্নগুলোতে এক। এটা আমাদের মনে রাখতে হবে এবং বারবার করে বলতে হবে। এবং এই প্রশ্নে বিভেদ সৃষ্টি করে যাতে মূল যে আমাদের দাবি, আমরা ন্যায় বিচার চাই, আমরা গরিবের অধিকার চাই, সেখান থেকে যেতে আমাদের কেউ সরিয়ে না দিতে পারে। সে ষড়যন্ত্র চলছে, দেশে চলছে, দেশের বাইরে চলছে, চলবেই। কিন্তু আমরা যদি নিজেদের জায়গা থেকে শক্ত থাকি, এক থাকি, তাহলে সেটা করা সম্ভব নয়। এবং আমার দৃঢ় বিশ্বাস জাহাঙ্গীরনগর সেই পথ আমাদের দেখাতে পারবে। যেমন করে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগলে রেখেছে, এই পথ দিয়ে যখন জনস্রোত এসেছে, ঢাকার মানুষ দেখেছে তাদের পক্ষের জনস্রোত এসেছে, অন্যায়ের বিরুদ্ধের জনস্রোত এসেছে, তেমনি এক থাকার প্রশ্ন আমার দৃঢ় বিশ্বাস জাহাঙ্গীরনগর আমাদেরকে পথ দেখাবে। অনেক ধন্যবাদ।